ডিসেম্বরে কিভাবে নির্বাচন দেবে? একটা বড় দল খুশি কি অখুশি এটার উপর নির্ভর করে না, কিন্তু একটা জাতীয় নির্বাচন কবে নির্বাচন হবে সেটা ঠিক হইতো ইন্ডিয়ায়, এখন দেখতেছি যে আমাদের দেশের নির্বাচন ঠিক হয় লন্ডনে। এটা তো শুভ লক্ষণ না। আমরা বুঝি যে শুধু জুলাই অভ্যুত্থানের সময় যে রাজনীতি করেছি, রাজপথে ছিলাম, বিষয়টা এরকম না। আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই রাজপথে ছিলাম। দীর্ঘদিন আমরা আমি একজন নারী আমি দীর্ঘদিন এই দেশের জন্য কারাগারে ছিলাম। অভ্যুত্থানের সময় দেখা গেছে প্রত্যেকটা জায়গায়, এই সাইডটাতে যাত্রাবাড়ি, উত্তরা, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাইডটা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, যে জায়গায় দেখবেন সব জায়গায় দেখবেন সবচেয়ে বেশি পরিমাণ নারীরা সামনে কিন্তু ছিল। নারীরা তাদের বুক চিতিয়ে দিয়েছিল জুলাই অভ্যুত্থানের জন্য। তারা কিন্তু তখন ভয় পায়নি যে আমি যে এভাবে রাস্তায় নামছি, আমার বুকে একটা গুলি লাগতে পারে, আমার পরিবারের কি হবে। তারা এটা চিন্তা করেন, তারা শুধু মূলত চিন্তা করেছে কি যে আমাদের একটা অভ্যুত্থান দরকার, এই স্বৈরাচার শাসনের পতন দরকার, আমাদের বাঁচতে হবে। জনগণের নার বুঝে যে গভর্নমেন্ট পরিচালনা করতে পারে সেই আসুক, সেই ম্যান্ডেটরি নিয়েই কিন্তু তারা রাজপথে ছিল, আমরা রাজপথে ছিলাম। কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরে নারীদেরকে কোনো প্রকার মূল্যায়ন করা হয়েছে বলে আমার চোখে আজ পর্যন্ত, সেটা নেগেটিভ সেক্টর থেকে, যেটা আমি না কিংবা আমার জুলাই সহযোদ্ধা ভাই বোনেরা না, সেই জিনিসটাকে তাদেরকে পচানোর জন্য কিংবা সামাজিকভাবে হেয় করার জন্য করা হয়। এছাড়াও যে বলা হয় যে নির্বাচন, আপনি যে প্রশ্নটা করলেন, নির্বাচনে নারীদের কি অবস্থা করা হবে, নারীদের আসলে কোন সেক্টরে উন্নয়ন হয়েছে এখন পর্যন্ত চোখে পড়ে নেই। কিন্তু একটা সেক্টরকে আপনিও বলতে পারবেন না যে এই সেক্টরে নারীদেরকে কাউন্সিলিং করা হয়েছে ঠিকভাবে, এই সেক্টরে নারীদের জন্য নির্ধারিত জায়গা করা হয়েছে। অথচ ইন্টেরিয়াম সরকারের বেশ কয়েকজন কিন্তু নারী সদস্য রয়েছে দায়িত্বশীল জায়গায়। সেখানে রেজওয়ানা ম্যাডাম আছে, ফরিদাপা আছে। ফরিদাপা রাজপথ থেকে কাজ করে গেছে, তার অনেকগুলো প্রোগ্রাম আমি দেখেছি। এছাড়াও আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে নারী, আর এপাশে শারমিন মুর্শিদা। তারা কতটুকু আমাদের জন্য কাজ করেছে সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি। সাংবাদিকরাই এই বিষয়টা খতিয়ে দেখেন যে আসলে তারা কতটুকু আমাদের জন্য কাজ করতেছে। আসলে নারীদেরকে একদম যদি আপনি প্রাচীনকাল থেকে দেখেন, নারীদেরকে আন্দোলন সংগ্রামের সামনের দিকে রাখবে, কিন্তু ক্ষমতায়নের সময় নারীদেরকে গোনা হবে না। তখন নারীদেরকে ঘরে চলে যেতে বলতে হবে যে এখন তো সংগ্রাম শেষ, আন্দোলন শেষ, এবার নারীরা ঘরে যান। কিন্তু তারা এইটা একবারও চিন্তা করে না যে নারীদের যদি আমরা ক্ষমতায়নের জায়গাটা দেই, তাদের মেধাকে কাজে লাগাই, রাষ্ট্র কিন্তু আরো ভালো এগিয়ে যাবে। এই বিষয়ে কখনোই কোনো সরকারই চিন্তা করেনি। প্রত্যেকটা সরকারি ম্যান্ডেটরি এরকম ছিল যে শুধু পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে, তারাই সব করবে, তারাই করবে, এরকম ভাবে চলতেছে। এখন আমরা এই অভ্যুত্থানের পরবর্তী সময় বলতে চাই যে নারীদের যে 100 আসন নিয়ে কথা হচ্ছে সেটা নিশ্চিত করতে হবে। ডিসেম্বরে কিভাবে নির্বাচন দেবে? কারণ আমরা যারা ছাত্র রাজনীতি করে ক্যাম্পাস ভিত্তিক যে নির্বাচনগুলো হওয়ার কথা, একটা ক্যাম্পাস থেকে নির্বাচন হয়েছে, যদি ছাত্রদের কাউন্সিলিং করার জন্য, ছাত্রদের অধিকার আদায়ের জন্যই যদি ঠিকভাবে সেগুলোকে কাউন্সিলিং করা না হয়, তারা রাষ্ট্র কিভাবে কাউন্সিলিং এর দিকে যাবে? আগে ডাকসু যে ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতিগুলো আছে, যে সংসদগুলো আছে, সেগুলো আগে সিলেক্ট করতে হবে, সেই নির্বাচনগুলো আগে দিতে হবে। এরপর জাতীয় নির্বাচনের কথা চিন্তা করতে হবে। এর মধ্যে আরো কথা আছে। দেখেন, জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে যারা, যে সকল আমার ভাই বোন সিনিয়র যারা ছিল তারা হয়েছে, জুনিয়র হয়েছে, তাদের পরিবারকে কি আজ পর্যন্ত কাউন্সিলিং করা হয়েছে? তাদের পরিবার কেমন আছে, কোথায় আছে, তাদের কোনো চাহিদা আছে কিনা রাষ্ট্রের কাছে, সেই বিষয়গুলোকে নিয়ে কাজ করা হয়েছে? যারা এই যে শহীদ করলো আমার ভাইদের বোনদের, তাদের বিচার হয়েছে, বিচার নিশ্চিত করা হয়েছে? যদি এই বিচার নিশ্চিত না করে নির্বাচন দেওয়া হয়, আরেকটা গভর্নমেন্ট এসে কি এই বিচারটা নিশ্চিত করাবে? সে তো তখন বলবে যে আমার টাইমে তো এটা হয়নি, আমি কিভাবে বিচার করব। এটা যে ইন্টেরিয়াম সরকার যেহেতু ছিল, অভ্যুত্থানের পরে তো ইন্টেরিয়াম সরকার গঠিত হয়েছিল, তাদের দায়িত্ব ছিল, আমি কেন এই দায়িত্ব পালন করব? তখন কিন্তু তারা এটা গা ছাড়া ভাব করে দেবে। যার কারণে যে সময় যেটা হওয়ার কথা সেটা হওয়ার দরকার। ইন্টেরিয়াম সরকারের এখন দায়িত্ব এই ইন্টেরিয়াম সরকারটাকেই জাতীয় সরকারে রূপান্তরিত করা। যারা আমাদের জুলাই আন্দোলনের সময় সম্মুখ সারিতে ছিল, দায়িত্বশীল যারা, ভালো রাজনীতিবিদ, ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, সেটা যে কোনো দলের হোক, প্রত্যেকটা দল থেকেই সমন্বয় করে নিয়ে জাতীয় সরকার গঠন করলে, তারপর জাতীয় সরকার কিছুদিন রাষ্ট্র পরিচালনা করার পরে এরপরে আপনার জাতীয় নির্বাচন হলে সবচেয়ে বেশি সুন্দর হবে। আমরা একটা বৃহৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পুনরায় ফিরে পেয়েছি। আপনি এই গণ অভ্যুত্থানের যে স্টেক বা গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য ছিল, সেটা কি আসলে আপনি যদি চিন্তা করেন যে আমরা যেমন বাংলাদেশ চেয়েছিলাম বা বাংলাদেশে যে ধরনের সংস্কার আমরা চেয়েছিলাম, বাংলাদেশের সাধারণ মানুষ কি সেই সংস্কার কি দেখতে পেয়েছে কিনা?
আমাদের এই এত বড় একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়েও যত মানে হাজার হাজার মানে শহীদের বিনিময়ে যে আমরা এই গণ অভ্যুত্থান মানে এই স্বাধীন বাংলাদেশ পেলাম, সেই শহীদ পরিবার কি তাদের সেই মূল্যটা পেয়েছে কিনা, এই সেই আহত যারা হয়েছে, যারা আপনারা দেখবেন যে রাজধানীর যাত্রাবাড়িতে কিংবা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে যে মানে গণহারে মানে গুলি চালানো হয়েছিল, পুলিশের যে তোপ চালানো হয়েছিল বাংলাদেশের এই ছাত্র জনতার উপরে, তারা কি তাদের মানে মূল্যায়নটা কি পেয়েছে কিনা, তাদেরকে কি সেই মূল্যায়নটুকু দেওয়া হয়েছে কিনা, তাদের যতটুকু ক্রেডিট দেওয়া উচিত ততটুকু কি দেওয়া হয়েছে কিনা, এই ধরনের সংস্কার কিন্তু এখনো বাংলাদেশে হয়নি। এছাড়াও আপনি চিন্তা করবেন যে বাংলাদেশে যে মানে নির্বাচনের মতন পরিবেশ হয়েছে কিনা। আপনি দেখেন বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, সে তারা মানে তারা যেভাবে চিন্তা করতেছে, তারা যেভাবে আগাচ্ছে, তারা এক ধরনের মনে হচ্ছে যেন তারা চাপের মুখে কাজ করতেছে। তারা কিন্তু চাপমুক্ত হতে পারে নাই। চাপমুক্তভাবে যখন তারা কাজ করতে পারতেছে না, তাহলে তারা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দিতে পারবে, এই বিষয়ে একটা সন্দেহ। তাছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়নি। অর্থাৎ এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল, এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এখনও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ছাত্র সংসদ নির্বাচন বানচালের পেছনে কারা মানে একটা গোষ্ঠী, তারা কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে বারবারই, মানে দফায় দফায় তারা কিন্তু ষড়যন্ত্রের জাল বুনছে। তো এই ষড়যন্ত্র যখন আমরা বন্ধ করতে পারছি না, তাহলে জাতীয় নির্বাচনের মতন একটা বড় বিষয় যে কীভাবে সুষ্ঠুভাবে বাংলাদেশে একটা বড় দল খুশি কি অখুশি এটার উপর নির্ভর করে না কিন্তু একটা জাতীয় নির্বাচন। ঠিক আছে, এখন তারা তাদের মানে ভবিষ্যৎ দূরদর্শী চিন্তাভাবনা নিয়ে কী ভাবতেছে, বা তারা মানে তাদের যে প্ল্যানিং ছিল, তারা যে 31 দফা ছিল, তাদের ওই 31 দফার মধ্যে সংস্কারের একটি বিষয় ছিল, সেটিও তারা ভুলে গিয়েছে। এখন তারা সংস্কার থেকে সরে এসে দ্রুত নির্বাচন করার মানে চিন্তা করতেছে। এখানে যে একটু আগে যেটা বললাম যে বিশ্ববিদ্যালয় হল মানে কলেজগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন দিচ্ছে না, তো ছাত্র সংসদ নির্বাচন দিলে আসলে তাদের কি মানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। যদি একটা বিষয় বলি, যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এবং এখানে যদি ছাত্ররা তাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করে, তাহলে কিন্তু এখান থেকে আবার ওই যে কোনো অনৈতিক কাজের বিরুদ্ধে কিন্তু একটা প্রতিবাদ বা ভয়েস আবার বের হওয়া শুরু হবে। তো তাদের এই ভয়ের জায়গাটা হচ্ছে এই ডাকসু কিংবা সারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে হল সংসদগুলো রয়েছে, একটা ভয়ের বিষয়। যেমন আওয়ামী লীগের জন্য একটা ভয়ের বিষয় ছিল ডাকসু, ঠিক তেমনই বড় মানে সামনে যারা ক্ষমতা আসতে যাবে তাদেরও কিন্তু একটা ডাকসু একটা ভয়ের বিষয়। অবশ্যই ইন্টারিম সরকারের জন্য আমি ব্যর্থতাই মনে করি, কারণ জুলাই এত বড় মানে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা মানে তারা এসেছে, যে তাদের ম্যান্ডেট নিয়ে কিন্তু সরকার গঠিত হয়েছে, এখনো পর্যন্ত তারা জুলাই সনদ ঘোষণাপত্র দিতে পারে নাই, এবং জুলাই সনদ কিন্তু তারা এখন পর্যন্ত দিতে পারে নাই। আর নির্বাচন যদি তারা দিয়ে দেয়, তখন যদি অন্য কোনো একটা দল ক্ষমতায় আসে, পরবর্তীতে এই গণ অভ্যুত্থানের ইতিহাস মুছে যাবে কিনা, বা হচ্ছে এই সনদ কি খুঁজে পাওয়া যাবে কিনা, এই বিষয়ে আসলে সন্দিহান। কবে নির্বাচন হবে সেটা ঠিক হয়তো ইন্ডিয়ায়। কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে, অনেক নেতাদেরকে ইন্ডিয়া ধরে নিয়ে গিয়ে সেট করে দেওয়া হতো। এখন দেখতেছি যে আমাদের দেশের নির্বাচন ঠিক হয় লন্ডনে। এটা তো শুভ লক্ষণ না। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ এই দেশের মানুষের ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। আওয়ামী লীগকে কারা উৎখাত করেছে? আওয়ামী লীগকে উৎখাত করেছে এই ছাত্র জনতার আন্দোলন, যেটা সংগঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, ছাত্ররা যেটা সূচনা করেছে। তাহলে নির্বাচন কবে হবে এবং কিভাবে হবে, এই দেশের মানুষের মতামত নিতে হবে। যারা নেতৃত্ব দিয়েছে, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের সাথে কথা বলেন না। তারা কি বলে? তারা কি নির্বাচনের কথা বলতেছেন? তারা বলতেছেন যে আমরা কেবলমাত্র একটা নির্বাচনের জন্য তো আর জীবন দিই নাই, আহত হই নাই। তাদের ফ্যামিলি কি বলতেছে? আমরা এই রাষ্ট্র ব্যবস্থার একটা গুণগত পরিবর্তন চেয়েছি, আমরা এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আর কখনো যেন সাদ্দাম ইনানদের মতো ছাত্রনেতা না আসে, ছাত্রলীগের মতো কোনো ছাত্র সংগঠন, লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন তৈরি না হয়, পেশিশক্তি কালো টাকা নিয়ে ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণ না করে, সেরকম একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চেয়েছি। আমরা তো ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি, কোথায়? আমাদের এই ছাত্রদের, বেকারদের যে অধিকার, সেই বেকার সংস্কার কমিশন, নির্বাচন কমিশন, আপনার হচ্ছে ঐক্যমত কমিশনের কাছে বিভিন্ন সংস্কার প্রস্তাবনা নিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। কিন্তু এই যে বেকারদের যে লাইব্রেরি থেকে বের হওয়া, হলগুলো থেকে বের হওয়া, যার কারণে অভ্যুত্থানের সূচনা, যেখান থেকে অভ্যুত্থানের সফলতা, তাদের নিয়ে কোন রাজনৈতিক দলের কি সংস্কার প্রস্তাবনা আছে? তাদের নিয়ে এই সরকারের কি সংস্কার প্রস্তাবনা আছে? আজ পর্যন্ত পেয়েছেন কিছু?
সরকার তো অবশ্যই চাপে আছে, সরকার চাপে থাকার কথা, সরকার চাপে থাকার মতো করেই তারা কাজকর্ম করেছে। দেখেন 56টা মিনিস্ট্রি, আমাদের উপদেষ্টা কয়জন? 23 জন। 23 জনের ভিতরে বেশিরভাগই রাজনৈতিক অভিজ্ঞতা নাই, আমলাতান্ত্রিক অভিজ্ঞতা নাই, এবং তাদের ভিতরে অনেকে এরকম আছে, আমি যতদিন রিমান্ডে মার খেয়েছি অনেকে ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মানে কথাও বলে নাই, ফেসবুকে পোস্টও করে নাই। তাহলে ওনাদেরকে যদি বলেন যে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে বিপ্লবী স্টাইলে ওনারা পরিচালনা করবেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, এটা কোনোদিন সম্ভব? কোনোদিনই সম্ভব না। হ্যাঁ, সরকার তো অবশ্যই আরো ক্ষমতায় থাকতে চায়, হ্যাঁ, কিন্তু আমি কোনোভাবেই মনে করি না যে এই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে এইভাবে করে সরকারের চেয়ারে মাসের পর মাস বসায় রাখা উচিত। এই ইন্টারিম গভর্নমেন্টকে সংস্কার করে এটাকে একটা জাতীয় সরকারের ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার ইমিডিয়েটলি আহ্বান করা উচিত। এবং যারা যারা যে যে রাজনৈতিক দল থেকে থাকতে চাবে, সিভিল সোসাইটি, অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র, তরুণ, প্রতিনিধি, প্রবীণ, সবাইকে সাথে নিয়ে একটা সরকার গঠন করে রাষ্ট্র সংস্কার, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো, ছাত্র সংসদ নির্বাচন, দেশের একটা আমূল পরিবর্তন, গণতান্ত্রিক মানে চর্চার জায়গায় এসে তারপরে নির্বাচন। শহীদদের তালিকা এখন পর্যন্ত তৈরি হয় নাই, আহতদের পুনর্বাসন হয় নাই, এগুলো করতে হবে না? আপনার জুলাই ঘোষণাপত্র এখনো হয় নাই, আপনি চলে যাচ্ছেন নির্বাচনের জায়গায়। এবং এটা না করে যদি নির্বাচনের দিকে যাওয়া হয়, আজকে দেখলাম যে বিএনপির মহাসচিব উনি এটাকে সাধুবাদ জানাচ্ছেন, মানে কত দ্রুত ক্ষমতায় যাবে খালি তাদের অস্থিরতা। কারণ মাঝখানে আবার একটা সমাবেশে সেখানে গণ অধিকার পরিষদ, এনসিপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ অন্য রাজনৈতিক দলের নেতারা তারা পিআর পদ্ধতির বিষয়ে একমত হয়েছে। বিএনপি তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু সেই জায়গায় যখন দ্রুত নির্বাচনের কথা বলছেন প্রধান উপদেষ্টা, খুশি হয়ে গেছে যে কত দ্রুত আমরা ক্ষমতায় যাবো, এই ক্ষমতা হাতছাড়া হয়ে যায়, সেখান থেকে মনে হয় কাছাকাছি চলে আসলো। তো এই ধরনের চিন্তা ওনারা কিভাবে করেন? এই মুহূর্তে যদি কোনো সংস্কার না হয়ে, যদি একটা বিচার না হয়ে, জুলাই সনদ না হয়ে যদি একটা নির্বাচন হয়, এর দায় যেরকম এই ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে, এবং এর দায় কিন্তু বিএনপিকেও নিতে হবে। দেখেন, আপনি কি এই মাত্র 5 বছর ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করবে বিএনপিকে প্রশ্ন করি, বিএনপি নেতাদেরকে। আপনারা যদি লং টাইম বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে সংস্কারের জায়গায় আসতে হবে। আর না হলে সংস্কার ছাড়া নির্বাচন করবেন, এরপরে তো আর সংস্কার করতে পারবেন না, এটা বাস্তব। এর দায় কিন্তু আপনাদের উপরে পড়বে। বিএনপি 31 দফা দিয়েছিল, মনে আছে? 31 দফা কিসের দফা? সংস্কারের দফা। সেখানে জাতীয় সরকারের কথা আছে। তাহলে জনাব তারেক রহমান উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো এত বৃহৎ একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, সেই জায়গা থেকে উনি কেন আসলে এখন তাহলে সেই সংস্কারের জন্য উনি আহ্বান ডাকছেন না সবাইকে? উনি তাহলে কেন বলতেছেন না যে ঠিক আছে আমরা সবাই মিলে জাতীয় সরকার গঠন করি, সংস্কার করি, তারপরে নির্বাচনের দিকে যাই, আসেন? তাহলে তো মানে উনি দায়মুক্ত হয়, হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষের কাছে বিএনপির যে দায়িত্ব, ঐতিহাসিক দায়িত্ব, সেটা উনি পালন করতে পারে, সেই জায়গাটায় উনি আসতে পারে, নেতৃত্বের জায়গায় আসতে পারে। তাহলে মানে যখন উনি নির্বাচনের আগেই নেতৃত্বের জায়গায় আসতে পারতেছে, সেই জায়গায় না এসে উনি কেন নির্বাচন তারপরে মানে নেতৃত্বের জায়গায় উনি যেতে চাচ্ছেন?